আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের কেমিস্ট্রি অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস তোমাদের পাঠ্য বইয়ের ৮ম অধ্যায়। অধ্যায়টার নাম হলো রসায়ন ও শক্তি। তো প্রথমে আসো আমরা জেনে নেই এই অধ্যায়ের কিছু মৌলিক বিষয়। এই অধ্যায়ে মূলত আমরা জানব রাসায়নিক শক্তি সম্পর্কে। রাসায়নিক শক্তিসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কিছু কিছু রাসায়নিক শক্তি হলো পরমাণুগুলোর মাঝে, একটা যৌগের দুটি পরমাণুর মাঝে যেই রাসায়নিক শক্তি নিহিত থাকে, যেটাকে আমরা বন্ধন বলি, সেই শক্তিটাকে বলা হয় বন্ধন শক্তি। রাসায়নিক শক্তির আরেকটা ফরম্যাট হলো দুটি অণুর মাঝে যে আকর্ষণ কাজ করে, যেটাকে আমরা বলি আন্তঃআণবিক শক্তি। তো শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা রাসায়নিক শক্তির বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি বন্ধন শক্তি কি। বন্ধন শক্তি হলো একটি যৌগের মধ্যে একাধিক পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে, আর এই একাধিক পরমাণুর একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে একটা বিশেষ আকর্ষণ দ্বারা আবদ্ধ থাকে। ওই আকর্ষণটাকেই আমরা বন্ধন বলি, আর ওই আকর্ষণটুকুর পরিমাণকেই আমরা বন্ধন শক্তি বলি। তাহলে বন্ধন শক্তি হলো দুটি পরমাণুর মাঝে যতটুকু আকর্ষণ ক্রিয়াশীল আছে, সেই আকর্ষণ শক্তিটাকেই বন্ধন শক্তি বলা হয়। যেমন কার্বন আর হাইড্রোজেন পরমাণুর মাঝে 414 কিলোজুল পার মোল বন্ধন শক্তি ক্রিয়াশীল থাকে বা আকর্ষণ ক্রিয়া। আচ্ছা, এবার আমরা দেখব আরেকটা জিনিস, সেটা হলো বিক্রিয়া তাপ, যেটাকে আমরা ইংরেজিতে এনথালপি বলি, আর এইটাকে ΔH সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমরা দেখি যে বিক্রিয়া তাপ কি জিনিস। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপের কিছু পরিবর্তন হয়। তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো আমার পকেটে 70 টাকা আছে, কিছুক্ষণ পর আমি কারো কাছ থেকে 10 টাকা নিলাম, নিয়ে পকেটে রাখলাম। তাহলে আমার মাঝে টাকার কি পরিবর্তন হলো? স্যার, আপনার মাঝে 10 টাকা যোগ হয়েছে, আপনি 10 টাকা নিয়েছেন, এই পরিবর্তন হয়েছে। ধরো কিছুক্ষণ পর আমি কাউকে গিয়ে 30 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার টাকার কি পরিবর্তন হলো? স্যার, আপনি আপনার থেকে 30 টাকা দিয়ে দিয়েছেন বা মাইনাস করেছেন, এইটা হলো পরিবর্তন, টাকার পরিবর্তন। একইভাবে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটনকালে রাসায়নিক পদার্থগুলো কখনো কখনো তাপ গ্রহণ করে পরিবেশ থেকে। ওই যে গ্রহণকৃত তাপটা বা শোষণ করে, ওইটাকেই আমরা বলি এই বিক্রিয়ার তাপের পরিবর্তন। আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিছু কিছু রাসায়নিক পদার্থ বা বিক্রিয়ক সমূহ বিক্রিয়া সংগঠনকালে তাপ উৎপন্ন করে বা পরিবেশকে তাপ দিয়ে দেয়। ওই যে যেটুকু তাপ সে উৎপন্ন করলো বিক্রিয়াকালে, ওইটুকু তাপই হলো তার তাপের পরিবর্তন। তার মধ্যে ইনস্ট্যান্ট তাপের থেকে পরিবর্তন হলো কি, সে কিছু পরিমাণ তাপ উৎপন্ন করে এটা পরিবেশকে দিয়ে দিয়েছে, এটাই তাপের পরিবর্তন। আর এই যে শোষণ অথবা উৎপাদন হওয়া তাপের পরিমাণ, অর্থাৎ তাপের যে পরিবর্তনটুকু হয়, অর্থাৎ যে শোষণ বা উৎপাদন হয়, এইটুকুকেই আমরা বলি বিক্রিয়া তাপ অথবা ΔH। তাহলে
পরিষ্কারভাবে বললে কি হয়, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটনকালে রাসায়নিক পদার্থসমূহ যে পরিমাণ তাপ শোষণ করে অথবা যে পরিমাণ তাপ সে উৎপন্ন করে, অর্থাৎ তার মধ্যে তাপের যেটুকু পরিবর্তন ঘটে, যেটুকু তাপ শোষিত হয় অথবা যেটুকু তাপ উৎপন্ন হয়, ওই পরিমাণ তাপকেই বলে তাপের পরিবর্তন বা বিক্রিয়া তাপ বা ডেল এইচ। ঠিক আছে, যেমন আমরা উদাহরণে দেখি, যেমন এটা একটা তাপশোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেয়া হচ্ছে, অর্থাৎ পরিবেশ থেকে সে এই পরিমাণ তাপ শোষণ করতেছে, মানে গ্রহণ করতেছে। এখানে প্লাস দেয়া হচ্ছে কেন? কারণ এই পরিমাণ তাপ ক্যালসিয়াম কার্বনেট নিজের মধ্যে অ্যাড করে নিচ্ছে, প্লাস করতেছে, সে গ্রহণ করতেছে। এই জন্যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপের পরিমাণ প্লাস বা ধনাত্মক। তাহলে ক্যালসিয়াম কার্বনেট 176.8 কিলো জুল তাপ গ্রহণ করে ভেঙে গিয়ে এই উৎপাদগুলো তৈরি করছে। যেহেতু এখানে সে তাপ গ্রহণ করছে বা শোষণ করছে, এজন্য বিক্রিয়াটা তাপশোষী বিক্রিয়া। আরেকটি উদাহরণ দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মিথেন অক্সিজেন দ্বারা দহন হচ্ছে, আর এই বিক্রিয়ার শেষে 890 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। যেহেতু এই বিক্রিয়ায় এই দুইটা রাসায়নিক পদার্থ যখন বিক্রিয়া করে তখন 890 কিলো জুল তাপ উৎপন্ন হয়, সেহেতু এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপন্ন তাপটাকে ঋণাত্মক দেখানো হয়। কেন ঋণাত্মক দেখানো হয়? কারণ এখানে আসলে এই পরিমাণ তাপ এই বিক্রিয়া ক্ষেত্র থেকে বের হয়ে আসতেছে, উৎপন্ন হয়ে এই তাপটা বের হয়ে আসতেছে। কোনো কিছু বের হয়ে আসা মানে কি মাইনাস হওয়া। যেমন আমি যদি এই ক্লাসরুম থেকে একটা স্টুডেন্টকে বের করে দেই, আমি তখন বলতে পারবো যে এই স্টুডেন্টটা মাইনাস হয়ে যাও। কাউকে একজনকে বলবো যে ওকে মাইনাস করো, মানে কি ওকে বের করে দাও। একইভাবে এই বিক্রিয়া ক্ষেত্র থেকে যেহেতু 890 কিলো জুল তাপ বেরিয়ে আসতেছে, উৎপন্ন হচ্ছে, এই জন্য এখানে এটা মাইনাস চিহ্ন আকারে দেখানো হচ্ছে। মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে যে এটা বেরিয়ে আসছে। তো এখন শিক্ষার্থীরা আমরা তাহলে ডেল এইচ কখন ধনাত্মক কখন ঋণাত্মক বুঝলাম। এবার আমরা একটি বিক্রিয়ার বিক্রিয়া তাপ বা এনথালপি বা ডেল এইচ কিভাবে নির্ণয় করব সেটা দেখি। এটা আমরা খুব সহজ একটি সূত্র দিয়ে নির্ণয় করব। সূত্রটি তোমরা নিচে দেখতে পাচ্ছ। ডেল এইচ নির্ণয় করতে হলে আমাকে একটি বিক্রিয়ার বিক্রিয়কসমূহের মোট বন্ধন শক্তি হিসাব করতে হবে, উৎপাদসমূহের মোট বন্ধন শক্তি হিসাব করতে হবে, তারপর বিক্রিয়কসমূহের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদসমূহের মোট বন্ধন শক্তি মাইনাস করতে হবে। তাহলেই আমি ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বা ডেল এইচ পেয়ে যাব। সেটা যে বিক্রিয়াই হোক, তাপ উৎপাদী হোক বা তাপহারী হোক। আবার দেখো, এই একই ডেল এইচ আরেকভাবে নির্ণয় করা যায়। আমরা পুরো সবগুলো বিক্রিয়ার সকল বন্ধনের শক্তি হিসাব না করে শুধু যে সমস্ত জায়গায় বন্ধন ভাঙছে আর নতুন বন্ধন গড়ছে, শুধু ওইটুকু হিসাব করলেও আমরা একই উত্তর পেয়ে যাব। যেমন এখানে ক্লোরিন আর ক্লোরিনের বন্ধন ভাঙছে। একটু ভালো করে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যে ক্লোরিন আর ক্লোরিন পরমাণু একে অপরের সাথে ছিল। এখানে দেখো ক্লোরিন পরমাণু চলে গেছে হাইড্রোজেনের সাথে। তার মানে ক্লোরিন ক্লোরিনের সাথে যে বন্ধন ছিল এই বন্ধনটা ভেঙে গেছে। আর হাইড্রোজেন ক্লোরিনের সাথে ছিল না, এখানে এসে দেখা যাচ্ছে হাইড্রোজেন ক্লোরিনের সাথে বন্ধন। তার মানে এই বন্ধনটা নতুন গড়েছে। তা আমরা এই একই বিক্রিয়া তাপ বা ডেল এইচ বের করতে পারবো শুধু বন্ধন ভাঙার আর বন্ধন গড়ার শক্তি হিসেব করে। কি করতে হবে? বিক্রিয়কের বন্ধন ভাঙার মোট শক্তি থেকে উৎপাদে বন্ধন গড়ার মোট শক্তিকে বিয়োগ করে আমরা ডেল এইচ হিসাব করতে পারবো। তো এখন আমরা একটা উদাহরণ দেখি, একটা সমস্যা দেখি। এখানে একটা বিক্রিয়া দেয়া আছে। বিক্রিয়ায় এটা হলো একটা ইথেন পরমাণু CH3
ইথেন অণু। ইথেন অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া হচ্ছে, এখানে ইথাইল ক্লোরাইড তৈরি হচ্ছে, ডাই ইথাইল ক্লোরাইড। এগুলো তোমরা একাদশ অধ্যায় বিস্তারিত পড়বে, যে ইথেন কি, ইথাইল ক্লোরাইড কি, এগুলো বিস্তারিত পড়বে। আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপ নির্ণয় করতে হবে আমাকে। এটা হলো আমার সমস্যা, সমাধান করব আমরা এখন। তো এই জাতীয় অঙ্কগুলোতে, গাণিতিক সমস্যাগুলোতে তুমি প্রথমেই কি করতে হবে, বিক্রিয়াটি সমীকরণ আকারে লিখে ফেলতে হবে। তারপর এই বিক্রিয়াটিকে ব্যালেন্স করতে হবে, সমতাকরণ করতে হবে। খেয়াল রাখবে, রাসায়নিক বিক্রিয়ার যে কোনো হিসাব নিকাশে ব্যালেন্স বা সমতাকরণ ফরজ, এইটা আবশ্যক, ম্যান্ডেটরি। ব্যালেন্স না করে তুমি কোনো রাসায়নিক বিক্রিয়ার হিসাব নিকাশ করতে পারবে না, উত্তর ভুল আসবে, তোমার অ্যান্সার ভুল চলে আসবে। তাহলে তোমাকে রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক বিক্রিয়াটির আগে সমতা করতে হবে বা ব্যালেন্স করতে হবে। আমরা এখানে ব্যালেন্স করতে গিয়ে দেখব, তোমরা এটা ষষ্ঠ অধ্যায়ে তোমাদের স্যারের পাঠে পড়েছ, দেখেছ, ব্যালেন্স করার নিয়মগুলো নিশ্চয়ই দেখেছ। তো ব্যালেন্স করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যে পরমাণুর যোজনী বেশি তাকে আগে ব্যালেন্স করব। তাহলে কার্বনের যোজনী বেশি, এখানে কার্বন 2টা, এ পাশেও দেখা যাচ্ছে কার্বন 2টা, এটা ব্যালেন্স আছে। তো এরপরে যোজনী হাইড্রোজেন আর ক্লোরিনের যোজনী সমান, তাহলে এগুলোকে একটাকে আগে পরে করলেই হলো। যেমন আমরা যদি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যালেন্স করার সময় বিজোড়কে জোড় বানাতে হবে। তাহলে আমরা এখানে সবই জোড় দেখা যাচ্ছে, এখানে এসে ক্লোরিনটা বিজোড়। কিভাবে? ক্লোরিন এখানে 2টা, এখানে 1টা, 3টা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা জোড় বানাবো কিভাবে? এর আগে যদি আমরা 2টা দেই, 2 দেই, তাহলে ক্লোরিন 2টা হচ্ছে, আর এখানে 2টা, মোট 4টা ক্লোরিন হচ্ছে। তাহলে এই পাশে যদি 2 দেই, তাহলে 4টা ক্লোরিন আর 4টা ক্লোরিন সমান হচ্ছে। আবার এখানে হাইড্রোজেন 2টা, আর এখানে 3 আর 1 4, 4 আর 2 6টা হাইড্রোজেন, এখানেও দেখা যাচ্ছে 3 3 6টা হাইড্রোজেন। তাহলে দেখা যাচ্ছে পাশে উভয় পাশে পরমাণু সমূহের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল রাখবে, রাসায়নিক সমীকরণের সমতাকরণের 2টা জিনিস খুব খেয়াল রাখতে হবে, তাহলে তুমি খুব দ্রুত সমতাকরণ করতে হবে। কি জিনিস? প্রথমে তুমি শুরু করবে কি দিয়ে? যে মৌলের যোজনী বেশি তাকে আগে ব্যালেন্স করবে, তাকে আগে সমান করবে। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখবে, কি? বিক্রিয়ক অথবা উৎপাদের মধ্যে যে যৌগে মৌলটা বিজোড়, যেমন এখানে ক্লোরিন বিজোড় ছিল, 1টা ক্লোরিন, সেটাকে জোড় বানাতে হবে আগে। তাহলে এই কাজটা আগে করতে হবে, তারপর এক পাশের সাথে আরেক পাশ মেলানোর জন্য যা যা করা লাগে তাই করতে হবে। তাহলে এখন আমাদের বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে আমরা 2 মোল ক্লোরিন পরমাণু পাচ্ছি। এবার আমরা এই সমীকরণের সংকেতগুলোকে গাঠনিক আকারে লিখবো। এটাকে গাঠনিক আকারে লিখলে এমন আসে, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন 3 বন্ধনে, আর এই CH3 এটাও কার্বনের সাথে 3 বন্ধনে 3টা হাইড্রোজেন, আর এই 2টা C একটা বন্ধন দ্বারা যুক্ত। এভাবে করে আমরা এখানে ধরো এই 2 পরে, এই Cl2 মানে ক্লোরিনের একটা অণু কিভাবে তৈরি হয়? 2টা ক্লোরিন পরমাণু বন্ধন দ্বারা ক্লোরিনের অণু তৈরি হয়। এই হলো এই Cl2 অণু। আর এই Cl2 অণু কয়টা? 2টা অণু, এজন্য আগে 2 দিচ্ছি। এটাকে আমরা এভাবে দিতে পারি, Cl বন্ধন Cl, অর্থাৎ 2টা ক্লোরিন অণু, এই একটা ক্লোরিন অণু আর এই একটা ক্লোরিন অণু। ঠিক আছে, Cl2 এর মধ্যেই Cl এই একটা ক্লোরিন অণু, 2টা ক্লোরিন মিলে একটা ক্লোরিন অণু, আর এই অণুটাই আছে আবার 2টা, এজন্য 2টা ক্লোরিন অণু। এখানেও গাঠনিক সংকেত দেখা যাচ্ছে, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আবার ওই 2টা ক্লোরিন আছে। আবার এখানে দেখা যাচ্ছে HCl অণু গাঠনিক আকার এমন, H আর Cl বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর এই HClটা 2টা, তাহলে এখানে এভাবে লেখা যাচ্ছে। এবার আমরা এই গাঠনিক সংকেত থেকে পেয়ে যাচ্ছি যে এই যৌগটার মধ্যে মোট কি পরিমাণ, কয়টা কি বন্ধন আছে। যেমন এখানে দেখা যাচ্ছে CH বন্ধন,
1 2 3টা, এখানেও 1 2 3টা। তাহলে CH 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 বন্ধন আছে 6টা। আর C আর C কার্বন আর কার্বনের মাঝে CC বন্ধন, CC বন্ধন, CC বন্ধন একটা। এখানে দেখা যাচ্ছে Cl Cl একটা, Cl Cl একটা, তাহলে আমরা দুইটা Cl Cl বন্ধন দেখতে পাচ্ছি। এখানে CH 1 2 3 4টা, আর CC একটা, আর এখানে Cl CCl CCl, তাহলে CCl দুইটা, এজন্য দুইটা এখানে CCl হবে। CCl মানে কার্বন ক্লোরিন বন্ধন, কার্বন ক্লোরিন বন্ধন একটা, কার্বন ক্লোরিন বন্ধন দুইটা, প্লাস এখানে HCl মানে হাইড্রোজেন আর ক্লোরিন বন্ধন একটা, হাইড্রোজেন আর ক্লোরিন বন্ধন এই আর একটা, তাহলে HCl বন্ধন দুইটা। এবার আমরা এই বন্ধনগুলোর শক্তিটা এখানে ধরো তুলে ফেলবো। এইটা তোমরা এই বন্ধন শক্তিগুলো বেটার মুখস্থ করে ফেলবে। যদি নাও পারো, অধিকাংশ সময় প্রশ্নে এই গাণিতিক সমস্যাগুলোতে এই বন্ধন শক্তির মান দেয়া থাকে, কিন্তু তারপরও যদি প্রশ্ন একটু হার্ড হয়, টাইট হয়, তাহলে কিন্তু এই মানগুলো দেয়া থাকবে না। তাহলে এই বন্ধন শক্তির মানগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। CH বন্ধন শক্তির মান 414, CC বন্ধন শক্তির মান 344। এই বন্ধন শক্তির মানগুলো তোমরা তোমাদের বইতে একটা টেবিলে পেয়ে যাবে, বই উল্টালেই টেবিলটা পেয়ে যাবে, সবগুলো বন্ধন শক্তির মান দেয়া আছে। এখন আমরা এই CH CC বন্ধন শক্তি 6 ইন্টু CH বন্ধন 414, 1 ইন্টু CC বন্ধন 344, 2 ইন্টু Cl Cl বন্ধন 244, 4 ইন্টু CH বন্ধন 414, 1 ইন্টু CC বন্ধন 344, 2 ইন্টু CCl বন্ধন 326, HCl বন্ধন 431 ইন্টু 2। এভাবে করে আমরা বন্ধন শক্তি হিসাব করব। এখানে আসবে 2828, এখানে আসবে 488, এখানে আসবে 2652, এখানে আসবে 862। এখানে তাহলে আমার এই বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি আসতেছে, এটা আর এটা যোগ করলে 3316। আর এখানে উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি আসতেছে, এটা আর এটা যোগ করলে 3514। এবার আমরা ডেল H তৈরি করব বা নির্ণয় করব। উপরের সূত্রটা দিয়ে আমরা করি, যেহেতু আমরা বন্ধন শক্তি হিসাব করেছি। সূত্রটা আমরা যদি দেখি যে বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি বিয়োগ উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি, তাহলে এই বিক্রিয়ার ডেল H আমরা পেয়ে যাচ্ছি বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি 3316 বিয়োগ উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি 3514, তাহলে এখানে আসতেছে -198। তার মানে এই বিক্রিয়াটিতে ডেল H বা বিক্রিয়া তাপ বা এনথালপি হবে -198 কিলোজুল পার মোল, অর্থাৎ এই বিক্রিয়াটিতে 198 কিলোজুল প্রতি মোল ইথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 198 কিলোজুল তাপ মাইনাস হয়, মানে বেরিয়ে আসে তাপ শক্তিটুকু, অর্থাৎ এই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এইখানে প্রশ্নে বিক্রিয়াটির বিক্রিয়া তাপ নির্ণয় করো এই কথা না বলে এটাও বলতে পারে যে বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে বন্ধুরা, আমরা ডেল H নির্ণয় শিখলাম। আগামী দিনের জন্য তোমাদের একটা উচ্চতর দক্ষতার সৃজনশীল কাজ দিচ্ছি, তোমরা এটা শুনে নাও, লিখে নাও। 2 গ্রাম ইথেন গ্যাসের দহনে বিক্রিয়া তাপ বা ডেল H নির্ণয় করো। প্রশ্নটা এটা, আরেকবার বলি, 2 গ্রাম ইথেন গ্যাসের দহনে বিক্রিয়া তাপ বা ডেল H নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।